এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আজকে শুরু করতে যাচ্ছি তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় চ্যাপ্টারের 13তম ক্লাসে গ্যাস সিলিন্ডারকরণ সম্পর্কে। তাহলে আমরা আজকে আলোচনা করব গ্যাস সিলিন্ডারকরণ। তো গ্যাস সিলিন্ডারকরণের আগে আমাদের জানা দরকার গ্যাস তরলীকরণ জিনিসটা কী। তাহলে আসো আমরা শুরু করি গ্যাস তরলীকরণ। তাহলে গ্যাস তরলীকরণে দুটি সূত্রের প্রয়োগ লক্ষ্য করা যায়। একটা হচ্ছে বয়েলের সূত্র, দুই নম্বর হচ্ছে চার্লসের সূত্র। দেখো, বয়েলের সূত্র থেকে আমরা জানি ভি প্রপোর্শনাল 1/p। তো গ্যাস যদি আমরা তরল করতে চাই, গ্যাসকে তরল করতে গেলে আমার আয়তন কমাতে হয়। তাহলে আয়তন যদি আমি কমাতে চাই তাহলে আমার প্রেশার বৃদ্ধি করতে হবে, অর্থাৎ চাপ বাড়াতে হবে। তো চাপ যদি বাড়াই তাহলে কি হবে? আয়তন কমে যাবে। আর আয়তন যদি কমে যায়, গ্যাসের অণুসমূহের আন্তঃআণবিক আকর্ষণ বেড়ে যাবে এবং গ্যাস তরল হবে। এবার আসি চার্লসের সূত্র অনুযায়ী ব্যাখ্যা। দেখো এখানে ভি প্রপোর্শনাল টি। তো গ্যাস তরল করা মানে হচ্ছে গ্যাসের আয়তন হ্রাস করা। এখন আমরা যদি তাপমাত্রা হ্রাস করি তাহলে গ্যাসের আয়তন কি হবে? হ্রাস পাবে। আর গ্যাসের আয়তন যদি হ্রাস পায় তাহলে গ্যাসের অণুসমূহ পরস্পরের কাছাকাছি চলে আসবে। আর গ্যাসের অণুসমূহ যদি কাছাকাছি চলে আসে তখন গ্যাস তরল হবে। তোমরা একটু লিখে নাও। তাহলে গ্যাস তরল করতে পারি আমরা দুইটা উপায়ে। এখানে সিয়াম উপস্থিত হয়েছে। প্রমি মিস্ত্রি, নমস্কার, অনেক দিন পর। এরপর এই প্রথম প্রমি মিস্ত্রিকে পাওয়া গেল। অনিমা ইসলাম, অনিমা, অনেক দিন পর। মিসবা ইসলাম হিমু, ওয়ালাইকুম আসসালাম। আমাদের রিমন উপস্থিত আছে 310 রোল। এরপর আমাদের সুষমা 204 রোল। এরপরে অনিমা 208, হিমু 238। হিমু যে আইডি দিয়ে ঢুকছে ওর নাম হচ্ছে শিলা আক্তার। আচ্ছা, ঠিক আছে। তোমরা দেখো, গ্যাস তরলীকরণের মূলনীতিতে আমরা দুইটা বিষয় পাচ্ছি। একটা হচ্ছে তাপমাত্রা হ্রাস এবং চাপ বৃদ্ধি। তাহলে গ্যাস তরলীকরণ করতে গেলে আমাদের এই দুইটা সূত্রের প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে বয়েলের সূত্র, একটা হচ্ছে চার্লসের সূত্র। তো গ্যাস তরলীকরণ মানেই হচ্ছে, তো আমরা যদি গ্যাস তরল করতে চাই আমার আয়তন সব সময় কমাতে হবে। তাহলে আয়তন যদি আমি কমাতে চাই তাহলে আমার চাপ কী করতে হবে? বাড়াতে হবে। আর তাপমাত্রা কী করতে হবে? কমাতে হবে। তাহলে গ্যাস তরলীকরণের মূলনীতি হচ্ছে দুইটা। তো গ্যাস তরলীকরণের মূলনীতি হচ্ছে আয়তনের হ্রাস বা আয়তন কমানো। তো আয়তন কমাতে গেলে বয়েলের সূত্র অনুসারে আমার চাপ বৃদ্ধি করতে হবে, কারণ এটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল যেহেতু। তাহলে এখানে পি বাড়লে আয়তন কমবে, অর্থাৎ চাপ বাড়লে আয়তন কমে যাবে। আর চার্লসের সূত্রে আমরা দেখতেছি তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে, কিন্তু যেহেতু গ্যাস তরল করতে গেলে আমাদের আয়তন কমাতে হবে, সুতরাং তাপমাত্রা আমার কমাতে হবে। অর্থাৎ গ্যাস তরলীকরণের মূলনীতি দুইটা। একটা হচ্ছে চাপ বৃদ্ধি এবং তাপমাত্রা হ্রাস। চাপ বৃদ্ধি এবং তাপমাত্রা হ্রাস। এই চাপ বৃদ্ধি এবং তাপমাত্রা হ্রাস করলেই আমরা কি করতে পারি? গ্যাস তরলীকরণ করতে পারি। এরপরে উপস্থিত আছে রোল 334, খালিদ, এরপর জেরিন উপস্থিত আছে। তো সবাইকে ধন্যবাদ তোমরা যারা উপস্থিত আসো। তাহলে এখন দেখো, এই গ্যাস তরলীকরণে আমার তাপমাত্রা হ্রাস করতে হবে এবং চাপ বৃদ্ধি করতে হবে। তো আমরা তাপমাত্রা কিভাবে হ্রাস করব? তাপমাত্রা হ্রাস করার জন্য আমার যে পদ্ধতি ব্যবহার করতে হবে তা হচ্ছে জুল থমসন প্রভাব। এই জুল থমসন প্রভাবটা কি? তোমরা লেখো জুল থমসন প্রভাব। তো জুল থমসন প্রভাব হচ্ছে কোনো গ্যাসকে
সংকুচিত করার পর যদি হঠাৎ বড় আয়তনের একটা পাত্রে ছেড়ে দেওয়া হয়, মনে করি একটা গ্যাস সংকুচিত অবস্থায় আছে, এবার হঠাৎ করে এটাকে বড় আয়তনের একটা পাত্রে যদি আমরা ছেড়ে দেই তাহলে কি হবে? আগে কিন্তু গ্যাসের অণুগুলো কাছাকাছি ছিল, বড় আয়তনের পাত্রে যখন ছেড়ে দিলাম তখন গ্যাসের অণুগুলা পরস্পর থেকে দূরে দূরে অবস্থান করতেছে। এখানে কাছাকাছি ছিল আর এখানে দূরে দূরে অবস্থান করতেছে। এভাবে গ্যাসের তাপমাত্রা কমে। কিভাবে কমে? যে আমরা যদি এই সংকুচিত গ্যাসটাকে হঠাৎ বড় আয়তনের পাত্রে ছেড়ে দিই, যেমন আমরা অনেক সময় পারফিউম ব্যবহার করি, তো পারফিউম ব্যবহার করার সময় দেখা যায় যে পারফিউম যখন আমরা আমাদের বডিতে স্প্রে করি তখন একটা ঠান্ডা অনুভূত হয়। কেন এই ঠান্ডা অনুভূত হয়? এটা কিন্তু এই একই কথা, যে আগে সংকুচিত অবস্থায় একটা ছোট্ট যা পরিসরে ছিল, এখন হঠাৎ করে যখন আমি আমার বডিতে স্প্রে করতেছি তখন কি হয়? আয়তনটা বেড়ে যায়। এর কারণ এখানে তাপমাত্রা হ্রাস কেন হয়? এর কারণ হচ্ছে যখন বড় পাত্রে ছেড়ে দেওয়া হয় তখন অণুগুলো পরস্পর থেকে দূরে যায়, অর্থাৎ এদের যে আকর্ষণ বল ছিল এই আকর্ষণ বলের বিপক্ষে কাজ করতে হয়। আর এই আকর্ষণ বলের বিপক্ষে যখন কাজ করবে, আগে গ্যাসের অণুগুলো যখন কাছাকাছি ছিল তখন একটা আকর্ষণ বলের মাধ্যমে কাছাকাছি ছিল, এখন যখন দূরে সরে যাচ্ছে তখন এই আকর্ষণ বলের বিপক্ষে কাজ করতেছে বা বিরুদ্ধে কাজ করতেছে। তখন এই বিরুদ্ধে কাজ করার জন্য শক্তিটা কোথা থেকে পায়? এই শক্তিটা ওর মধ্যকার যে অভ্যন্তরীণ শক্তি সেখান থেকে ব্যয় হয়ে যায়, এই জন্য তাপশক্তি হ্রাস পায়। আমরা দেখো চা খাওয়ার সময় আমরা কি লক্ষ্য করি? মনে করো তোমরা টিফিন আওয়ারে চা খেতে গেছো, এখন তোমাদের টিফিন আওয়ার তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়ে যায়, তো তোমাদের চা যদি খুব গরম থাকে তখন তোমরা কি করো? চা কাপ থেকে ফ্রিজে ঢেলে খাও যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবং দ্রুত তুমি খেয়ে তোমার ক্লাসের যাতে টাইম নষ্ট না হয় এই জন্য দ্রুত খেয়ে উপরে চলে আসো। তো এইটাই এই জুল থমসন প্রভাবের একটা ব্যাখ্যার মতো একটা উদাহরণ আর কি, যে যদি ছোট জায়গা থেকে বড় জায়গায় আমরা নিয়ে যাই তাহলে গ্যাসের অণুসমূহের তাপমাত্রা হ্রাস পায়। আর যেহেতু তাপমাত্রা হ্রাস পায় সেহেতু আমরা এই তাপমাত্রা হ্রাসের মাধ্যমে গ্যাস তরলীকরণ করতে পারি। তাহলে তাপমাত্রা কমাতে গেলে আমরা কোন পদ্ধতি ব্যবহার করব? জুল থমসন প্রভাব ব্যাখ্যা করব। তাহলে জুল থমসন প্রভাব ব্যবহার করে আমরা তাপমাত্রা কমাবো। এখন জুল থমসন প্রভাব ব্যবহার করে তাপমাত্রা কমাচ্ছি, তাপমাত্রা কতটুকু কমাবো? তো তাপমাত্রা কমানোর একটা সিস্টেম হচ্ছে যে সন্ধি তাপমাত্রা পর্যন্ত নিয়ে আসব। তাহলে সন্ধি তাপমাত্রা কি? এখন আমাদের জানা দরকার সন্ধি তাপমাত্রা। তো সন্ধি তোমরা লেখো, সন্ধি তাপমাত্রা এর আরেকটা নাম আছে সংকট তাপমাত্রা। তো সন্ধি তাপমাত্রা বা সংকট তাপমাত্রা কি? তো সন্ধি তাপমাত্রা বা সংকট তাপমাত্রা হচ্ছে যে তাপমাত্রায় বা সর্বনিম্ন যে তাপমাত্রায় বা যে তাপমাত্রার নিচের যে কোনো তাপমাত্রায় কোনো গ্যাসকে চাপ প্রয়োগ করলে গ্যাস তরলে পরিণত হয়, সেই তাপমাত্রাটাই হচ্ছে সন্ধি তাপমাত্রা বা সংকট তাপমাত্রা। যেমন কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে যদি আমি তরল করতে চাই তাহলে অবশ্যই 31.1 ডিগ্রি সেলসিয়াসে রাখতে হবে অথবা এর নিচের যে কোনো তাপমাত্রায় রাখতে হবে, তারপর চাপ প্রয়োগ করলে গ্যাস তরল হবে। এই যে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে 31.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসটাকে আগে রাখতে হবে, তারপর প্রেশার ক্রিয়েট করে এটাকে তরলে পরিণত করতে হবে। এছাড়া কার্বন ডাইঅক্সাইড গ্যাস কখনোই তরলে পরিণত হবে না। তাহলে আমরা যদি এখানে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে যতই চাপ প্রয়োগ করি না কেন না, তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কখন তরলে পরিণত হবে? যখন আমরা জুল থমসন প্রভাব ব্যবহার করে 31.1 ডিগ্রি সেলসিয়াসে রাখবো বা এর নিচের যে কোনো তাপমাত্রায় রাখবো, এরপর যদি প্রেশার ক্রিয়েট করি তাহলে এই গ্যাসটা তরল হবে। এছাড়া কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে আমরা তরলে পরিণত করতে পারবো না। তাহলে যে তাপমাত্রায় বা যে তাপমাত্রার নিচে যে কোনো তাপমাত্রায় ওই গ্যাসটাকে রেখে চাপ প্রয়োগ করলে গ্যাস তরলে পরিণত হয়, এই তাপমাত্রাটাই হচ্ছে সংকট তাপমাত্রা বা সন্ধি তাপমাত্রা। যেমন কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ক্ষেত্রে এই সন্ধি তাপমাত্রা হচ্ছে 31.1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কার্বন ডাইঅক্সাইডের সন্ধি তাপমাত্রা এত দ্বারা কি বোঝায়? যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে যদি আমরা তরলে পরিণত করতে চাই তাহলে অবশ্যই 31.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে তারপর চাপ প্রয়োগ করতে হবে। এছাড়া কার্বন ডাইঅক্সাইড গ্যাস তরলে পরিণত হবে না। তোমাদের বুঝতে কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো। তোমাদের বুঝতে কোনো সমস্যা হলে মোরসালিন হোসেন, ওয়ালাইকুম আসসালাম। রাতুল হাসান, জি স্যার, বুঝতে পারছো মনে হয়। না বুঝে থাকলে আমাকে বলবা।
তাহলে আমি কি বললাম যে কোনো গ্যাসকে তরলে পরিণত করতে হলে অবশ্যই একটা সর্বনিম্ন তাপমাত্রায় ওই গ্যাসটাকে রাখতে হয়। যেমন কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে 31.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একে রাখতে হবে, তারপর প্রেশার ক্রিয়েট করতে হবে। এছাড়া কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে কখনোই তরলে পরিণত করা সম্ভব হবে না। তাহলে সন্ধি তাপমাত্রা কি? তো সন্ধি তাপমাত্রা হচ্ছে এমন একটি নির্দিষ্ট তাপমাত্রা, যে তাপমাত্রায় অথবা ওই তাপমাত্রার নিচের যে কোনো তাপমাত্রায় কোনো গ্যাসকে চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায়। ওই তাপমাত্রার উপরের যে কোনো তাপমাত্রায় রেখে শত চেষ্টা করে চাপ প্রয়োগ করলেও গ্যাসকে আর তরলে পরিণত করা যায় না। ওই তাপমাত্রাটাই হচ্ছে ওই নির্দিষ্ট গ্যাসের জন্য সন্ধি তাপমাত্রা। তাহলে এখন আমাদের একটু জানা দরকার সন্ধি চাপ। সন্ধি চাপ, তো সন্ধি তাপমাত্রায় কোনো গ্যাসকে রেখে, মনে করো কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে 31.1 ডিগ্রি সেলসিয়াস বা এর নিচের যে কোনো তাপমাত্রায় রেখে আমরা চাপ প্রয়োগ করে গ্যাসটাকে তরলে পরিণত করতে চেষ্টা করতেছি। এখন সর্বনিম্ন যে চাপ প্রয়োগ করলেই এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস এই তাপমাত্রায় তরলে পরিণত হবে, সেই চাপটাই হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের জন্য সন্ধি চাপ। তাহলে সন্ধি তাপমাত্রা হচ্ছে যে সর্বনিম্ন তাপমাত্রায় কোনো গ্যাসকে রেখে চাপ প্রয়োগ করলে গ্যাস তরলে পরিণত হয়, সেটা হচ্ছে সন্ধি তাপমাত্রা। আর সন্ধি চাপ হচ্ছে সন্ধি তাপমাত্রায় কোনো গ্যাসকে রেখে যে সর্বনিম্ন চাপ প্রয়োগ করলে গ্যাস তরলীভূত হওয়া শুরু হয় বা স্টার্ট হয় বা গ্যাস তরল হওয়া শুরু হয়, সেই তাপমাত্রায় সেই চাপটাই হচ্ছে ওই গ্যাসের জন্য সন্ধি চাপ। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে এই তাপমাত্রায় রাখার পর যদি আমরা 72.9 অ্যাটমসফিয়ার চাপ দেই, তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তরল হওয়া শুরু হয়। তো যে সর্বনিম্ন তাপমাত্রায় কোনো গ্যাসকে সন্ধি তাপমাত্রা রেখে যে সর্বনিম্ন চাপ প্রয়োগ করলে গ্যাস তরল হওয়া শুরু হয়, সেই চাপটাই হচ্ছে ওই গ্যাসের জন্য সন্ধি চাপ। তাহলে সন্ধি আয়তন কি? এখন আমরা শিখব সন্ধি আয়তন। সন্ধি আয়তন হচ্ছে সন্ধি তাপমাত্রা এবং সন্ধি চাপে কোনো একটা গ্যাস যে আয়তন দখল করে, সেটাই হচ্ছে তার সন্ধি আয়তন। যেমন কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে সন্ধি আয়তন হচ্ছে 95.65 মিলিলিটার। তাহলে আমরা সন্ধি তাপমাত্রা বা সংকট তাপমাত্রা সম্পর্কে কি জানলাম? যে তাপমাত্রায় বা যে তাপমাত্রার নিচে যে কোনো তাপমাত্রায় কোনো গ্যাসকে রেখে চাপ প্রয়োগ করলে গ্যাস তরলে পরিণত হয়, সেটা হচ্ছে সন্ধি তাপমাত্রা। সন্ধি চাপ কি? সন্ধি তাপমাত্রায় কোনো গ্যাসকে রেখে সর্বনিম্ন যে চাপ প্রয়োগ করলে গ্যাস তরল হয়, স্টার্ট হয়, সেটাই হচ্ছে সন্ধি চাপ। আর সন্ধি আয়তন কি? সন্ধি তাপমাত্রা এবং সন্ধি চাপে কোনো গ্যাস যে আয়তন দখল করে, সেটাই হচ্ছে সন্ধি আয়তন। যেমন কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সন্ধি তাপমাত্রা 31.1 ডিগ্রি সেলসিয়াস এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সন্ধি চাপ হচ্ছে 72.9 অ্যাটমসফিয়ার এবং সন্ধি আয়তন কার্বন ডাইঅক্সাইড গ্যাসের হলো 95.65 মিলিলিটার। তোমরা একটু তুলে নাও। তাহলে সন্ধি তাপমাত্রা, সন্ধি চাপ এবং সন্ধি আয়তন, তোমাদের কোনো সমস্যা আছে কিনা সেটা আমাকে বলো। যে সন্ধি তাপমাত্রা, সন্ধি চাপ, সন্ধি আয়তন। আমাদের রিপা সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। মার্জিয়া জাহান রিপা, রোল 215 A1G। স্যার আবার বলেন। সিয়াম বলছে স্যার আবার বলেন। তো আবার বলতেছি, তো সন্ধি তাপমাত্রা হচ্ছে যে তাপমাত্রায় বা যে তাপমাত্রার নিচের যে কোনো তাপমাত্রায় কোনো গ্যাসকে রেখে চাপ প্রয়োগ করলে গ্যাস তরলীভূত হয়, সেই তাপমাত্রাটা হচ্ছে সন্ধি তাপমাত্রা। সন্ধি চাপ, সন্ধি তাপমাত্রায় কোনো গ্যাসকে রাখার পর সর্বনিম্ন যে চাপ প্রয়োগ করলে গ্যাস তরল হওয়া স্টার্ট হয়, সেটা হচ্ছে সন্ধি চাপ। আর সন্ধি তাপমাত্রা এবং সন্ধি চাপে কোনো গ্যাস যে আয়তন দখল করবে, সেটা হচ্ছে সন্ধি আয়তন। তোমরা একটু লিখে নাও, সন্ধি তাপমাত্রা, সন্ধি চাপ এবং সন্ধি আয়তন। তাহলে প্রমি মিস্ত্রি বলছো যে আবার বুঝান। প্রমি মিস্ত্রি তুমি কি বুঝছো? যে সন্ধি তাপমাত্রা হচ্ছে যে তাপমাত্রায় কোনো গ্যাসকে রাখলে এবং এরপর চাপ প্রয়োগ করলে গ্যাস তরল হয়, সেটা হচ্ছে সন্ধি তাপমাত্রা। সন্ধি তাপমাত্রায় রেখে যে চাপ, সর্বনিম্ন যে চাপ দেওয়ার পর গ্যাস তরল হওয়া স্টার্ট হয়, সেটা হচ্ছে সন্ধি চাপ। আর সন্ধি তাপমাত্রা এবং সন্ধি চাপে কোনো গ্যাস যে আয়তন দখল করে, সেটা হচ্ছে সন্ধি আয়তন। যেমন কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে যদি আমরা তরলে পরিণত করতে চাই, তাহলে অবশ্যই 31.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হয়। এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সন্ধি তাপমাত্রা। এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে এই তাপমাত্রায় রাখার পর 72.9 অ্যাটমসফিয়ার চাপ প্রয়োগ করলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তরল হওয়া শুরু হয়, এটা হচ্ছে সন্ধি চাপ। আর সন্ধি তাপমাত্রা এবং সন্ধি চাপে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে রাখলে এত মিলিলিটার আয়তন দখল করে, এটাই হচ্ছে সন্ধি আয়তন। তাহলে সন্ধি তাপমাত্রা, সন্ধি চাপ এবং সন্ধি আয়তন বুঝলাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সিয়াম বলছে লিখছি।
ঠিক আছে, আমি এখন এটা মুছে দিব। জি স্যার, লিখছি। ঠিক আছে, তোমাদের লেখা শেষ। তাহলে আমরা এখন যাব গ্যাস সিলিন্ডারকরণে গ্যাস সূত্রের প্রয়োগ সম্পর্কে একটু জানব। গ্যাস সিলিন্ডারকরণে গ্যাস সূত্রের প্রয়োগ। তো তোমরা এখানে দেখো, তাহলে এটা আমি মুছে দিলাম। এখন এখানে কি শিখলাম আমরা? যে গ্যাস তরলীকরণের মূলনীতি দুইটা, একটা হচ্ছে কি তাপমাত্রা হ্রাস আর চাপ বৃদ্ধি। অর্থাৎ গ্যাস তরলীকরণ করতে গেলে আমার তাপমাত্রা হ্রাস করতে হবে, চাপ বৃদ্ধি করতে হবে। অর্থাৎ আমার বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রকে কাজে লাগাতে হবে। আর গ্যাস তরলীকরণ করতে গেলে আমাদের কয়েকটা টার্মের ধারণা নেওয়া দরকার। একটা হচ্ছে জুল থমসন প্রভাব, একটা হচ্ছে সন্ধি তাপমাত্রা, একটা হচ্ছে সন্ধি চাপ এবং একটা হচ্ছে সন্ধি আয়তন। তবে সব গ্যাসকেই জুল থমসন প্রভাব প্রক্রিয়ার মাধ্যমে তরল করা যায় না। যেমন হাইড্রোজেন এবং, এটা একটু লিখে নাও, হাইড্রোজেন এবং হিলিয়াম এই দুইটা গ্যাসকে সন্ধি তাপমাত্রায় তরলীভূত করা যায় না। কি করতে হয়? এই গ্যাসগুলো একটা নির্দিষ্ট তাপমাত্রায় আগে নিয়ে আসতে হয়। যেমন হাইড্রোজেন গ্যাসকে আগে -80°C তাপমাত্রায় নিয়ে আসতে হয়, আর হিলিয়াম গ্যাসকে -240°C তাপমাত্রায় রেখে তারপর জুল থমসন প্রভাব এখানে ক্রিয়েট করতে হয়। তাহলে এই হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস তরলীভূত হয়। এজন্য এই তাপমাত্রায় যেহেতু নিয়ে এসে তারপর জুল থমসন প্রভাব আমরা এখানে ক্রিয়েট করি, এজন্য উৎক্রম তাপমাত্রা, তোমরা একটু লিখে নাও, উৎক্রম তাপমাত্রা। তাহলে এটা শুধু কোন কোন গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য? হাইড্রোজেন এবং হিলিয়াম। এই হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসকে সরাসরি, হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসকে কি করা যায় না? সরাসরি সন্ধি জুল থমসন প্রভাব প্রয়োগ করে তরল করা যায় না। এই জন্য আগে থেকেই এটাকে ঠান্ডা করে নিতে হয়। কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে -80°C তাপমাত্রায় এবং হাইড্রোজেন গ্যাসকে -80°C তাপমাত্রায় এবং হিলিয়াম গ্যাসকে -240°C তাপমাত্রায় রাখতে হয়। তাহলে এই তাপমাত্রা দুইটা হচ্ছে, এটা হচ্ছে হাইড্রোজেনের উৎক্রম তাপমাত্রা এবং -240°C হচ্ছে হিলিয়ামের উৎক্রম তাপমাত্রা। তাহলে এখন আমরা শিখব গ্যাস সিলিন্ডারজাতকরণে গ্যাস সূত্রের প্রয়োগ। তো গ্যাস সিলিন্ডারজাতকরণে কোন কোন গ্যাস সূত্রের প্রয়োগ আছে আমরা একটু জানি। এটা হচ্ছে একটু উপরেই লিখি। যেমন বয়েলের সূত্রের প্রয়োগ আছে, বয়েলের সূত্রের প্রয়োগ। আমরা এই গ্যাস সিলিন্ডারকরণে গ্যাসের যে সূত্রসমূহ আছে আমরা প্রথমের দিকে আলোচনা করেছিলাম এই চ্যাপ্টারের শুরুতে। যেমন বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেলুসাকের চাপের সূত্র, এরপরে আমরা PV=nRT অর্থাৎ আদর্শ গ্যাস সমীকরণ, এরপর গ্রাহামের গ্যাস বহন সূত্র। এই সূত্রগুলো ব্যবহার করে আমরা গ্যাস সিলিন্ডারজাতকরণ করতে পারি। তাহলে প্রথমে আমরা আসি গ্যাস সিলিন্ডারজাতকরণে বয়েলের সূত্রের প্রয়োগ। এখানে তোমাদের সিলেবাসে দেওয়া আছে গ্যাস সিলিন্ডারজাতকরণে গ্যাস সূত্রসমূহের প্রয়োগ। তো আমরা গ্যাস সূত্রের প্রথমটা একটু ব্যবহার করে দেখি কিভাবে গ্যাস সিলিন্ডারজাতকরণ করতে গেলে এই বয়েলের সূত্রের ব্যবহার হয়ে থাকে। তো আমরা মনে করি একটা সিএনজি ফিলিং স্টেশনে বেশ কিছু পরিমাণ গ্যাস নেওয়া আছে একটি নির্দিষ্ট চাপে, নির্দিষ্ট আয়তনে। এখন যদি আমরা এই সিএনজি ফিলিং স্টেশনের গ্যাসগুলোকে ছোট ছোট সিলিন্ডারে নিই, তাহলে কতটা সিলিন্ডারে আমি নিতে পারবো? ওই সিএনজি ফিলিং স্টেশনের গ্যাসগুলোকে আমরা একটা নির্দিষ্ট আয়তনের কতটা সিলিন্ডারে নিতে পারি, এই ব্যাখ্যা এই বয়েলের সূত্র থেকে আমরা পেতে পারি। আসো তোমরা লেখো। তাহলে আমরা একটা সিএনজি ফিলিং স্টেশনে যে পরিমাণ গ্যাস আছে একটা নির্দিষ্ট চাপে, আমরা ওই পরিমাণ গ্যাসটাকে কিছু ছোট ছোট সিলিন্ডারে নেব। তাহলে আমার কতটা সিলিন্ডার লাগবে এই ধারণা আমরা এই বয়েলের সূত্র থেকে পেতে পারি। যেমন তোমরা নিশ্চয়ই জানো বয়েলের সূত্র হচ্ছে V=1/P। তাহলে V = K × 1/P। তাহলে PV = K। তাহলে P1 আমরা সর্বশেষ কি লিখতে পারি? P1 V1 = P2 V2। এই বয়েলের সূত্রের আমরা এইটা একটা সমীকরণে আসতে পারি। আমরা এখন এই সমীকরণটা ব্যবহার করে আমরা গ্যাস সিলিন্ডারজাতকরণ করতে পারি। তাহলে তোমরা একটু লেখো
যে কোনো সিএনজি স্টেশনে 92.5 লিটার আয়তনের কোনো সিএনজি স্টেশনে এত লিটার আয়তনে 2000 পিএসআই হচ্ছে চাপের একক। যেমন এর আগে আমরা শিখেছিলাম অ্যাটমসফিয়ার, কিলো প্যাসকেল, প্যাসকেল, মিলিমিটার অফ পারদ চাপ, সেন্টিমিটার অফ পারদ চাপ। সেরকম এখানে 1 অ্যাটমসফিয়ার সমান সমান 14.70 পিএসআই, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে কোনো সিএনজি স্টেশনে 29.5 লিটার আয়তনের একটি সিলিন্ডারে এত পিএসআই চাপে কিছু পরিমাণ গ্যাস, তোমরা লিখো সবাই, সংরক্ষণ করা আছে। তাহলে দেখো কি লিখলাম আমি, একটা সিএনজি ফিলিং স্টেশনে এত পিএসআই চাপে 29.5 লিটার আয়তনে কিছু পরিমাণ গ্যাস সংরক্ষণ করা আছে। এবার 1 অ্যাটমসফিয়ার আমি আগে লিখে দিয়েছি, 1 অ্যাটমসফিয়ার সমান 14.70, তাহলে 14.70 পিএসআই চাপে 21 লিটার আয়তন বিশিষ্ট কতটি সিলিন্ডারে সংরক্ষণ করা যাবে? দেখো এখানে আগে কিন্তু এই আয়তনে ছিল, এখন আমাদের আয়তন কত হচ্ছে, 21 লিটার আয়তনের আমরা সিলিন্ডার নিচ্ছি, এবং আগে ছিল 200 পিএসআই চাপে ওই সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসটাকে রাখা ছিল। এখন কিন্তু আমাদের চাপ অনেক কম, এইটার তুলনায় অনেক কম চাপের আমরা রাখতেছি। তাহলে এই 21 লিটার আয়তন বিশিষ্ট কতটি সিলিন্ডারে এই গ্যাসকে আমরা রাখতে পারবো? তোমরা একটু প্রশ্নটা তুলে নাও। এখানে কোনো সিএনজি স্টেশনে 29.5 লিটার আয়তনে 200 পিএসআই চাপে কিছু পরিমাণ গ্যাস সংরক্ষণ করা আছে। এখন আমরা 1 অ্যাটমসফিয়ার বা 14.70 পিএসআই চাপে 21 লিটার আয়তন বিশিষ্ট কতটি সিলিন্ডারে এই গ্যাসটাকে সংরক্ষণ করতে পারবো? এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে দেখো তোমরা, আমরা সূত্রতে কি পেলাম, P1 V1 সমান P2 V2। এখন দেখো আমার এই 29.5 এটা যদি আমার হয়, তাহলে এখানে V1 সমান 29.5 লিটার, আর P1 সমান 2000 পিএসআই। এবার আমি আয়তন বের করব V2 হোয়াট, আর P2 আমার বলেই দিছে 14.70 পিএসআই। নিচে লিখলে কি দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। এখন আমাদের নির্ণয় করতে হবে, V2 নির্ণয় করতে হবে। তাহলে P1 V1 সমান P2 V2, তাহলে এখানে V2 সমান কি হবে, P1 V1 ডিভাইডেড বাই P2। তাহলে P1 কত আমার, দেখো তো 2000, এটা হচ্ছে 29.5, আর P2 হচ্ছে কত, 14.70। ক্যালকুলেশন করে দেখো তো মানটা কত আসে। তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো মানটা কত আসতেছে। 2000 ইন্টু 29.5 ডিভাইড বাই 14.7, দেখো তো এই মানটা কত আসে। তোমরা একটু বলো একজন। 2000 ইন্টু 29.5 ডিভাইডেড বাই 14.70, এই মানটা কত আসতেছে তোমরা একটু বলো। 4013.60। হ্যাঁ ঠিক আছে, জেরিনের অ্যান্সার 4013.60। তা তোমরা লেখো 4013.60, 4013.60।
কিন্তু আমাদের যেহেতু আয়তন আসছে এত লিটার, আমাদের যে সিলিন্ডারগুলা দেওয়া আছে সেই সিলিন্ডারগুলা 191টি সিলিন্ডার। আচ্ছা ঠিক আছে, আমাদের রিমন অনেক আগেই করে ফেলছে, থ্যাংক ইউ রিমনকে। এখন আমাদের কি করতে হবে, দেখো এই অ্যান্সারটা তোমাদের সবার ঠিক আছে, আয়তন এত আসলো। এখন দেখো আমার যে সিলিন্ডার দেওয়া আছে সেটা তো 21 লিটারের, তাহলে আমি কতটি সিলিন্ডার ব্যবহার করব ওই সিএনজি ফিলিং স্টেশনে? তাহলে এটাকে 21 দ্বারা ভাগ করো, 4013.60 ডিভাইডেড বাই 21, তাহলে এতটি। দেখো তো কত আসে, ভাগ করলে কত আসে আমি একটু দেখি। রিমন আগেই করছে 191.12, তাহলে 191.12 এত। তাহলে দেখো এই পরিমাণ তো আর সিলিন্ডার হয় না, তাহলে আমরা 191টি সিলিন্ডার পূর্ণ করব এবং 0.12 লিটার গ্যাস আমার ওই সিএনজি ফিলিং স্টেশনে থেকে যাবে। তাহলে আমার সিলিন্ডার ব্যবহার করতে হবে কতটি? 191টি। এই 191টি সিলিন্ডার পূর্ণ করার পরেও আমাদের 0.12 লিটার গ্যাস ওই স্টেশনে, ওই সিএনজি স্টেশনে রয়ে যাবে। তোমরা কি বুঝতে পেরেছো? তোমরা কি বুঝতে পেরেছো? মামসুকা ফারাদ অনেক পরে আসছে, তাহলে 4013.60 ঠিক আছে। এখন এটাকে 21 দ্বারা ভাগ করো, ভাগ করলে দেখবা যে 191.12 ঠিক আছে। এখন তাহলে যেহেতু 191.12 আসলো, তাহলে আমরা এই 21 লিটার আয়তন বিশিষ্ট 191টি সিলিন্ডার পূর্ণ করার পরেও আমাদের 0.12 লিটার গ্যাস ওই সিএনজি ফিলিং স্টেশনে রয়ে যাবে। তোমরা পেরেছো? তোমরা একটু তুলে নাও, তোমরা একটু কষ্ট করে তুলে নাও। বুঝলাম স্যার, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা আমরা নেক্সট যাই, 2 নম্বরে যাই। চার্লসের সূত্রের প্রয়োগ দেখবো এবার আমরা দেখব চার্লসের সূত্রের প্রয়োগ। তাহলে 1 নম্বরে কি ছিল? বয়েলের সূত্রের প্রয়োগ। 2 নম্বরে আমরা দেখব প্রয়োগ। তো প্রথমে আমরা শিখলাম বয়েলের সূত্র, এবার চার্লসের সূত্র। ভি প্রপোর্শনাল টি, তাহলে ভি সমান সমান কে টি, তাহলে ভি বাই টি সমান সমান কে, তাহলে V1 বাই T1 সমান সমান কে, V2 বাই T2 সমান সমান কে। তাহলে আমরা সর্বশেষ লিখতে পারি V1 বাই T1 সমান সমান V2 বাই T2। দেখো তো বয়েলের সূত্র, চার্লসের সূত্র থেকে এটা লেখা যায় কি না? এখন এই সূত্র দ্বারা আমরা গ্যাস সিলিন্ডারকরণে এই সূত্রটাকে কিভাবে কাজে লাগাতে পারি? আমরা যদি কোনো সিলিন্ডারের আগে যে তাপমাত্রায় ছিল সেই তাপমাত্রা যদি একটু বৃদ্ধি করি, তাহলে কি পরিমাণ গ্যাস সেখান থেকে বের করে নিতে হবে সেই ব্যাখ্যা আমরা এই সূত্রের মাধ্যমে পাব। তাহলে তোমরা এই সূত্রটাকে লেখো, তারপর আমি একটা অঙ্ক বলতেছি, সেটা তোমরা লিখবা। তাহলে এই সূত্র ব্যবহার করে একটি গ্যাস সিলিন্ডারের তাপমাত্রা বৃদ্ধি করা হলে ওই সিলিন্ডার হতে কি পরিমাণ গ্যাস বের হয়ে যাবে তা নির্ণয় করা যায়। মামসুকা ফারাদ বলছে জি স্যার, ঠিক আছে। তাহলে একটা অঙ্ক লেখো। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা গ্যাস সিলিন্ডারে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাস সিলিন্ডারে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাস সিলিন্ডারে 5 লিটার গ্যাস আছে, 5 লিটার গ্যাস আছে। এখন তাপমাত্রা যদি 27কে আমরা 30 করি, তাহলে কি হবে? যে স্থির চাপে তাপমাত্রা 30 ডিগ্রি করা হলে, স্থির চাপে 30 ডিগ্রি সেলসিয়াস করা হলে কি পরিমাণ গ্যাস সিলিন্ডার থেকে বের হয়ে যাবে? দেখো এখানে আমাদের সূত্র ছিল V1 বাই T1 V2 বাই T2। তোমরা একটু অঙ্কটা তুলে নাও, দেখো এখানে মানগুলো দেওয়া আছে, সহজেই তোমরা এটা করতে পারবে। তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাস সিলিন্ডারে
কামরুজ্জামান পলাশ, সে 2016 সালে আমাদের এই ন্যাশনাল কলেজ থেকে পাশ করে গেছে। কামরুজ্জামান পলাশ, তোমাকে ধন্যবাদ। তো 27°C তাপমাত্রায় একটি গ্যাস সিলিন্ডারে 5 লিটার গ্যাস আছে। স্থির চাপে তাপমাত্রা 30°C করা হলে কি পরিমাণ গ্যাস সিলিন্ডার থেকে বের হয়ে যাবে? তোমরা একটু লেখো। এখানে দেওয়া আছে কি 27°C তাপমাত্রা, T1 ধরো, তাহলে কত কেলভিন হবে? 273 যোগ করো, 300 কেলভিন। V1 কত দেওয়া আছে দেখো, 5 লিটার। V2 আমাদের বের করতে হবে, কত হয় দেখি। এরপর 30°, তাহলে T2 30°C, তাহলে কত কেলভিন? 303 কেলভিন। তাহলে সূত্রটা কী ছিল? V1/T1 V2/T2। আমরা নির্ণয় করব কি? V2। তাহলে V2 সমান কী হবে বলো? V2 সমান কী হবে? এত লিটার গ্যাস বের হয়ে যাবে। আমাদের রিমন অনেক আগেই করে ফেলছে। হ্যাঁ ঠিক আছে তোমার অ্যান্সার, কিন্তু আমরা একটু অঙ্ক করেই দেখি, কতটুকু গ্যাস বের হয়ে যায়। এখানে দেখো তো, V1/T1 সমান V2/T2। তাহলে আমরা যদি একটু গুণ করে নেই, তাহলে V2T1 সমান V1T2। তাহলে দেখো তো এখানে V2 যদি বের করি, তাহলে V1T2 ডিভাইডেড বাই T1। এখন মান বসাও। দেখো তো কত মান দেওয়া আছে, সেই মানগুলো একটু বসাও। এখানে V1 কত? 5, T2 কত? 303, T1 কত? 300। তাহলে মানটা কত আসে বলো? কত আসে মান? ক্যালকুলেশন করলে এই মানটা কত আসতেছে একটু বলো। 5 × 303 ডিভাইডেড বাই 300 কত হয়? এই মানটা তোমাদের একটু বলতে হবে। লিফা মোনালিসা 264, থ্যাংক ইউ। দেখো তো V2 এর ভ্যালু কত? V2 এর ভ্যালুটা বলো। 5.05। প্রমি মিস্ত্রি বলছে 5.05। ঠিক আছে, 5.05 এত লিটার। তাহলে আমাদের এখানে কত ছিল? 5। এখন কতটুকু গ্যাস বের হয়ে যাবে? তাহলে গ্যাস বের হয়ে যাবে দেখো 5.05 মাইনাস 5, তাহলে 0.05 লিটার। 0.05 লিটার, 0.05 লিটার, 5.05। হ্যাঁ ঠিক আছে, 5.05 হচ্ছে V2 মান। তাহলে এখন কতটুকু গ্যাস বের হয়ে যাবে? আমাদের আয়তন তো দেওয়া আছে সিলিন্ডারের 5 লিটার। তাহলে 5.05 মাইনাস 5, 5.05 মাইনাস 5, তাহলে কত হবে? 0.05 লিটার। তাহলে এই সিলিন্ডার থেকে দেখো 27° তাপমাত্রার পরিবর্তে যদি আমরা 30° তাপমাত্রা বর্ধিত করি, 3°C তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে আমাদের 0.05 লিটার গ্যাস সেখান থেকে বের হয়ে যাবে। তাহলে গ্যাস সিলিন্ডার জাতকরণে আমরা 2টা সূত্রের প্রয়োগ দেখলাম। 5 লিটার, তাহলে 5 লিটার মাইনাস, হ্যাঁ মামসুকা ফারাদ ঠিক আছে, 0.05 লিটার। তোমার ইউনিটটা দেওয়া নাই মামসুকা ফারাদ, 0.05 লিটার হবে। হ্যাঁ 0.05 ঠিক আছে, 0.05। এবার আমরা এই গ্যাস সিলিন্ডার জাতকরণে আদর্শ গ্যাস গেলুসাকের চাপের একটু যে গেলুসাকের চাপের সূত্র আছে সেটার প্রয়োগ দেখব। গেলুসাকের যে চাপীয় সূত্র আছে সেটার প্রয়োগ দেখব। 3 নম্বর হচ্ছে গেলুসাকের চাপের সূত্রের প্রয়োগ। তোমরা একটু তুলে নাও দ্রুত। গেলুসাকের চাপের সূত্রের প্রয়োগ। গেলুসাকের চাপের সূত্রের প্রয়োগ। এই গেলুসাকের চাপের সূত্রটা কি ছিল? P প্রপোর্শনাল T। তাহলে P সমান KT, তাহলে P/T সমান K, তাহলে P1/T1 সমান K, P2/T2 সমান
কে। তাহলে আমরা কি লিখতে পারি? P1/T1 সমান সমান P2/T2। এখন এই সূত্র দিয়ে আমরা কি জানতে পারবো? গ্যাস সিলিন্ডারজাতকরণে এই সূত্রের প্রয়োগটা কিভাবে কাজে লাগাবো? যে যদি আমরা একই আয়তনের কোনো সিলিন্ডারের চাপ কত PSI চাপ সহ্য করতে পারে সেটা যদি আমাদের জানা থাকে এবং তাপমাত্রা যদি আমরা পরিবর্তন করি, কম বেশি করি, তাহলে ওই সিলিন্ডারটি বিস্ফোরিত হবে কি হবে না সে সম্পর্কে ধারণা লাভ করতে পারি। তাহলে এই জাতীয় তোমরা একটা অঙ্ক লেখো। একটি গ্যাস সিলিন্ডার 300 PSI চাপ সহ্য করতে পারে। একটি গ্যাস সিলিন্ডার 300 PSI চাপ সহ্য করতে পারে। যদি 300 PSI চাপ সহ্য করতে পারে, যদি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি সিলিন্ডারে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি সিলিন্ডারে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি সিলিন্ডারে 280 PSI চাপে কোনো গ্যাস রাখা থাকে, চাপে কোনো গ্যাস রাখা হয় এবং তাপমাত্রা আমরা যদি বৃদ্ধি করে 60 ডিগ্রি করি, তার তাপমাত্রা বৃদ্ধি করে 60 ডিগ্রি সেলসিয়াস করা হয়, তাহলে গ্যাসটি বা গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হবে কি? অঙ্কটা তোলো যে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হবে কি। তাহলে একটি গ্যাস সিলিন্ডার 300 PSI চাপ সহ্য করতে পারে। যদি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি সিলিন্ডারে 280 PSI চাপে কোনো গ্যাস রাখা হয় এবং তাপমাত্রা বৃদ্ধি করে 60 ডিগ্রি করা হয়, তাহলে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হবে কি? তাহলে আমাদের সূত্র কি ছিল? তোমরা এখানে দেখো P1/T1 P2/T2। তাহলে এখানে দেখো আমাদের কি দেওয়া আছে? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা T1 ধরো, 280 PSI চাপ, এটা P1 ধরো। তাহলে T1 আমার কত? 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি হলে কত কেলভিন? 27 যোগ করো, তাহলে 300 কেলভিন। P1 কত PSI? 280 PSI। P2 আমরা বের করব, আর T2 আমাদের এখানে দেওয়া আছে 60 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 273 যোগ করো, তাহলে 60-র সাথে যদি আমরা 273 যোগ করি তাহলে 333 কেলভিন। এখন মান বসাও। তাহলে আমাদের বের করতে হবে কি? P2। তাহলে P2 সমান সমান যদি আমরা মান বসাই, আমি একটু ডাইরেক্ট করতেছি, 280 ইন্টু 333 ডিভাইডেড বাই 280। দেখো তো মানটা কত আসে, মানটা কত আসে দেখো। হ্যাঁ, রিমন বলছে জি স্যার বিস্ফোরিত হবে বা গ্যাস সিলিন্ডার ফেটে যাবে। ঠিক আছে, 307.72। রিমন অ্যান্সার বলছে 307 তোমরা একটু করে দেখো, 307.72 এত PSI। কিন্তু আমাদের যে সিলিন্ডার তার ধারণ ক্ষমতা ছিল 300 PSI, অতএব বিস্ফোরিত হয়ে যাবে, অর্থাৎ এটা সহ্য করতে পারবে না, বিস্ফোরিত হয়ে যাবে, অর্থাৎ গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে যাবে। তোমরা কি লিখতে পেরেছো? রিমন, যেহেতু 300 PSI চাপ সহ্য করতে পারে কিন্তু তোমার চাপের পরিমাণ আছে 307, তাহলে অবশ্যই এটা বিস্ফোরিত হয়ে যাবে।
T1 300 না, T1 না না 300 তো হচ্ছে এর ধারণ ক্ষমতা। এই লাইনটা হচ্ছে তোমার একটা নোটের মতো, এটা হচ্ছে ধারণ ক্ষমতা তোমার। এইটা T1, এটা P1, আর এইটা হচ্ছে T2। আবার দেখো এইটা T1, এটা P1, এইটা T2, এটা হচ্ছে ওই সিলিন্ডারের ধারণ ক্ষমতা 300 PSI। এটা দিয়ে আমরা বুঝবো বিস্ফোরিত হবে কি হবে না। এইটা T1, 30 ডিগ্রি T1, 60 ডিগ্রি T2, আর 280 হচ্ছে P1। আমরা P2 বের করলাম 307.72। দেখো তোমরা ক্লিয়ার কিনা, উলট পালট করবা না। হ্যাঁ T1 300 হবে না মামসুকা ফারাত। T1, হ্যাঁ T1 300, আর কিন্তু 300 PSI যেটা, ওটা আমাদের ওইখান থেকে ধারণা নিতে হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে 333 হবে স্যার। 333 হবে কোনটা? 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 333। রিমন তুমি T1 ধরছো কোনটাকে? মাথা গেছে সবগুলো। T1 ধরছো কোনটাকে? T1 30। সরি এখানে 280 ডাবল আসছে, তাহলে 280 333। দেখো আমরা এটা বসাইছি, 300 বসাইলাম, এখন কত বসাবো? এবার দেখো 280 T1 300, 280 ইন্টু 333 ডিভাইড বাই 300। তোমরা আরেকবার একটু খেয়াল করো, আমার T1 কত? 300। P1 কত? 280। P2 বের করব, আর T2 কত? 333। তাহলে P2 সমান সমান 280 ইন্টু 333 ডিভাইড বাই 300। দেখো কত হয়। রুবাইয়ের 301। আচ্ছা দেখো তো রেজাল্ট কত হয়। হ্যাঁ সুষমা বলছে T1 303। তাহলে দেখো তো সুষমা বলছে যেহেতু এটা 30, তাহলে এখানে 303। হ্যাঁ ঠিক আছে, 303, P1 280, P2 হোয়াট, T2 60, তাহলে এখানে 303। হ্যাঁ ঠিক আছে, তাহলে 280 ইন্টু 333 ডিভাইডেড বাই 303। অঙ্কটা আরেকবার দেখো, তোমরা আরেকবার দেখো তো, এখানে P2 সমান সমান আরেকবার মিলাই নাও, 280 ইন্টু 333 60 ডিগ্রির জন্য, আর এখানে 303, তাহলে কত আসে? এত PSI, কিন্তু ধারণ ক্ষমতা কত ছিল? 300 PSI। মামসুকা ফারাদ আরেকবার মিলাই নাও। মামসুকা ফারাদ P2 সমান সমান 280 ইন্টু 333 ডিভাইডেড বাই 303। সিয়াম বলছে 307.72। হ্যাঁ ঠিক আছে, এরপরেই তোমাদের ICT ক্লাস।
দেখো আমরা এখানে 30 ডিগ্রিকে 300 কেলভিন ধরছিলাম, আসলে 303 হবে। যদি 303 হয় তাহলে আমাদের রেজাল্ট এটা আসে, দেখো 307.72 PSI। আচ্ছা, মামসুকা ফরাদ বলছে জি স্যার এখন কি ঠিক আছে? আমাদের ওখানে ভুল ছিল কি যে T1 = 30 ডিগ্রি সেলসিয়াস সাথে 273 যোগ করে আমরা 300 লিখছিলাম, কিন্তু সেখানে হবে 303। তা 303 লিখলে এবার ঠিক আছে কিনা দেখো। আমরা প্রথমে T1টাকে 30-এর সাথে 273 যখন যোগ করছি, ভুলক্রমে এখানে 303-এর পরিবর্তে 300 লেখা ছিল। তোমরা 300 কেটে গিয়ে 303 লেখো, 303 লিখলে তোমাদের রেজাল্টটা ঠিক আসবে। তাহলে যেহেতু ধারণ ক্ষমতা 300 কিন্তু আমাদের রেজাল্ট আসছে 307, অর্থাৎ সিলিন্ডারটি বিস্ফোরিত হবে। তো আমি শেষ করতে চাচ্ছি, তোমাদের একটু বলে নেই, গ্যাস সিলিন্ডারজাতকরণে আমরা বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং গেলুসাকের চাপের সূত্র ব্যবহার শিখলাম। এছাড়াও গ্যাস সিলিন্ডারজাতকরণে আমরা একটি নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট চাপে, নির্দিষ্ট আয়তনের কোনো সিলিন্ডারে কোনো একটা নির্দিষ্ট গ্যাসের ঠিক কতটুকু রাখতে পারবো তা আমরা PV = nRT সমীকরণ দিয়ে জানতে পারবো। অর্থাৎ আদর্শ গ্যাস সমীকরণ ব্যবহার করেও আমরা এই গ্যাস সিলিন্ডারজাতকরণে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস রাখতে পারবো। আবার গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রের প্রয়োগটা কি তোমরা একটু শুনে নাও ভালোভাবে। মনে করো একটা ফিলিং স্টেশনে একটা নির্দিষ্ট চাপে কিছু পরিমাণ গ্যাস রাখা আছে। এখন যদি তোমরা 3টা ভিন্ন ভিন্ন আয়তনের 3টা ভিন্ন ভিন্ন গ্যাস, মনে করো হিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, 3টা ভিন্ন ভিন্ন সিলিন্ডারে নিবে। এখন কোন গ্যাসটা আগে সিলিন্ডার ভর্তি হবে, কোন গ্যাসটা দিয়ে? মনে রাখবা যে গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র থেকে আমরা জানি যে গ্যাসের আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম। অর্থাৎ হিলিয়ামের ভর কম, তাহলে হিলিয়াম গ্যাস আগে সিলিন্ডার, হিলিয়াম গ্যাস দ্বারা আগে সিলিন্ডার পূর্ণ হবে। তাহলে এরপরে হবে নাইট্রোজেন গ্যাস। যেহেতু হিলিয়াম, নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেন গ্যাসের ভর বেশি, তাই অক্সিজেন গ্যাস সবার পরে এই সিলিন্ডার পূর্ণ করবে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? তো আগামী ক্লাসে আমি তোমাদের CFC এবং অ্যাসিড বৃষ্টি নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের পরবর্তী ক্লাসে আমি তোমাদের শেখাবো CFC এবং অ্যাসিড বৃষ্টি। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। থ্যাংক ইউ।